তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে এসে আসরের নামাজ পড়ে মিম আর নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। একটা পার্কে এসে বাইক থামালাম। এই পার্কটা বেশ গোছানো। পার্কটা আমার বাসা থেকে বেশ দূরে, আবার কলেজ থেকে কাছে, কেননা কলেজ আমার বাসা থেকে পূর্বে আর পার্কটা হলো কলেজ থেকে পশ্চিমে। আর বন্ধুদের সূত্রে জানতে পারলাম সামিয়া এই পার্ক থেকে পশ্চিমে একটু দূরে একটা বাসা ভাড়া নিয়ে থাকে। যাকে আমি আমার মেয়ে আর বোনকে নিয়ে একটু ফুচকার দোকানে গেলাম। নেহা আবার ফুচকা খেতে বেশ পছন্দ করে। নেহার দেখা দেখি আমার মেয়েও ফুচকা খাওয়া শিখেছে। ওরা ফুচকা খাচ্ছে আর আমি কফি খাচ্ছি। আমরা যে টেবিলে বসে খাচ্ছি সেই টেবিলে 4টা চেয়ার দেওয়া আছে। আমার সামনের 2টা চেয়ারে মিম আর নেহা বসে ফুচকা খাচ্ছে আর আমার পাশের চেয়ারটা ফ্রি আছে। হঠাৎ মিম মামুনি মামুনি বলে চিৎকার করতে লাগলো। পিছনে ফিরে দেখি সামিয়া আসতেছে। আমি একবার সামিয়ার দিকে তাকিয়ে দেখে আবার চোখটা নামিয়ে কফি খাওয়ায় গভীরভাবে মনোযোগ প্রদান করলাম, যাতে সামিয়া বুঝতে পারে আমি তাকে দেখিনি। মিম চেয়ার থেকে নেমে সামিয়ার কাছে গেল আর সামিয়া মিমকে কোলে তুলে নিল। সামিয়া আমার পাশে এসে দাঁড়াতেই নেহা বলল, আরে ভাবি কেমন আছেন? আমি নেহার দিকে রক্তিম চোখে তাকালাম। নেহা ভয়ে ডোক গিলতেছে। সামিয়া বলল, আলহামদুলিল্লাহ। নেহা ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমিও ভালো আছি ভাবি। ও সরি আপু। সামিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আর তুমি আমাকে ভাবি বলে ডাকতে পারো। সামিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আর তুমি আমাকে ভাবি বলে ডাকতে পারো। আমি জানার পরে বললাম, নেহা তোর আরো কি ভাই আছে নাকি? নেহা অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, এই যে ম্যাম তোকে ভাবি ডাকতে বলতেছে যে, আর তোকে ননদি বলতেছে। সামিয়া বলল, নেহার ভাই তো নেহার সামনেই বসে আছে, তাই না ননদি? নেহা বলল, ভাবি। আমি মনে মনে বললাম, শালি তুই আমার বোনকেও হাত করে ফেলছিস। নেহা বলল, কি ব্যাপার মিস্টার, আমাকে বসতে বলবেন না নাকি? আমি ধীরে ধীরে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের পাশে আবার বসবেন? শাহিদের কথাটা সামিয়ার কলেজের মধ্যে তীরের মতো ঢুকলো। কিন্তু সামিয়া ভাবতেছে, তুমি আমাকে যতই অবহেলা করো আর কথা শোনাও, তবু আমি তোমার পাশে থাকবো, তোমাকে আবার আমার করবই। সামিয়া মুখটা কালো করে আমার পাশে বসলো। মিম এখনো সামিয়ার কোলে আছে। সামিয়া টেবিল থেকে ফুচকার প্লেটটা হাতে নিয়ে মিমকে তুলে খাওয়াতে লাগলো। আমি মিমের খাওয়া দেখতেছি। আমাকে তাকিয়ে থাকতে দেখে মিম বলল, বাবাই তুমি খাবে? আমি বললাম, না আম্মু তুমি খাও। সামিয়া তুলে মিমের মুখে দিচ্ছে আর মিম খাচ্ছে। মনে হচ্ছে মা তার মেয়েকে তুলে খাওয়াচ্ছে। হঠাৎ মিম বলল, বাবাই আজকে মামুনিতে বাতায় নিয়ে যাবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মেয়ে যে আমাকে এরকম পরিস্থিতিতে ফেলবে তা কে জানে। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, না আম্মু আমি এখন যাব না, পরে একেবারে যাব তোমার বাবাইয়ের বাসায়। আমি ধীরে ধীরে বললাম, ওই আশায় বসে থাকো। মিম বলল, আত্মা মামুনি। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে ফুচকার দোকান থেকে বের হয়ে বাইকের কাছে আসলাম। সামিয়া মিমকে অনেকগুলো চকলেট কিনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নেহার কাছে দিয়ে আমার কাছে এসে বলল, কালকে কলেজে তাড়াতাড়ি এসো, কাজ আছে বলে চলে গেল। আমি ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। রাতে মিমকে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আব্বুর কবরের কাছে গিয়ে দোয়া করে চলে আসলাম। 8টার দিকে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিচ্ছে। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছিস? সিফাত বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ। কিছু বলবি কি? সিফাত বলল, তুই এখনই রাজশাহীতে চলে আয়। আমি ভয়ে ভয়ে বললাম, কেন? সিফাত বলল, আন্টি মানে তোর আম্মু খুবই অসুস্থ, মেডিকেলে ভর্তি করানো আছে। আমার আম্মুর যদি কিছু হয় তাহলে আমি কি করে বেঁচে থাকবো? আমি বললাম, আচ্ছা যাব, কিন্তু আমি নার্সের বেশে যাব, তুই সে ব্যবস্থা কর। সিফাত বলল, ঠিক আছে তুই আয়। ফোনটা কেটে দিয়ে রুম থেকে বের হয়ে দেখি নেহা আর মিম রেডি হয়ে সোফায় বসে আছে। আমি নেহার কাছে গিয়ে বললাম, নেহা আমি আজকে কলেজে যাব না, চল তোদের নামিয়ে দিয়ে আসি। নেহা বলল, কেন কোথাও যাবে নাকি? আমি বললাম, একটা কাজ আছে, একটু বাইরে যাব। নেহা বলল, আচ্ছা। মিম বলল, বাবাই কোথায় যাবে? আমি বললাম, একটু বাইরে যাব আম্মু, তুমি তোমার আন্নির সাথে থাকবে আর আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো, আচ্ছা? মিম বলল, আচ্ছা বাবাই। আমি বাইকে করে নেহা আর মিমকে কলেজে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে বললাম, তোদের ছুটির সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন করে আসতে বলিস, আর তোরা যেন একা বাসায় না যাস। নেহা বলল, ঠিক আছে ভাইয়া, তুমি কখন আসবে? আমি বললাম, সন্ধ্যায় বা রাতে। নেহা বলল,
আচ্ছা সাবধানে যেও। আমি বললাম এরপরে ইকবাল রিয়াদের সঙ্গে দেখা করে বাসায় আসলাম। আজকে শাকিল কলেজে আসেনি। বাসায় এসে বাইকটা রেখে দারোয়ান চাচাকে বলে বের হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে অনলাইনে টিকিট কেটেছিলাম। বাসে উঠে বসতে মনে পড়লো আজ থেকে 3 বছর আগের কথা। কতদিন পরে আজ নিজের শহরে যাচ্ছি। বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এটা একটা আমার বাজে অভ্যাস। সামিয়া বলল, নেহা আজকে তোমার ভাইয়া আসেনি? নেহা বলল, না ভাবি, ভাইয়ার কি যেন কাজ আছে, তাই একটু বাইরে গিয়েছে। গাইস, পরবর্তী পার্টের জন্য তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও এন্ড 200 লাইক এবং 200 কমেন্ট কমপ্লিট করে দাও। আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখানে গল্প পাঠাতে পারো। সামিয়া মন খারাপ করে বলল, ও শয়তানটাকে আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসতে বলছিলাম আর তিনি কাজে গেছে, ঢং দেখলে আর বাঁচি না। সামিয়া মনে মনে বলতেছিল। নেহা বলল, ভাবি মন খারাপ করো না, চলে আসবে। এখনই এই অবস্থা, বিয়ের পর না জানি। সামিয়া লজ্জামাখা মুখে একটা মুচকি হেসে বলল, পাজি মেয়ে কোথাকার। মিম বলল, মামনি আমার চকলেট থেত হয়ে দিতে। সামিয়া বলল, ওকে আম্মু চলো, তোমাকে আরো চকলেট দেই। মিম বলল, মামনি চলো। এরপর নেহা, সামিয়া আর মিম ক্যান্টিনে গেল। দীর্ঘ সফর করে চলে আসলাম সেই অবিশ্বাসীর শহরে। বাস থেকে নেমে সিফাতকে ফোন দিলাম। আমি বললাম, আমি এসেছি, তুই কোথায়? সিফাত বলল, তুই 1 মিনিট দাঁড়া। আমি বললাম, ঠিক আছে। একটু পরেই সিফাত আসলো। আমাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। প্রায় 3 বছর পর সিফাতের সঙ্গে দেখা। অনেক চেঞ্জ হয়েছে। তবে রাফি কয়েকবার ঢাকায় গেছিল আর সেখানে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল। ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে সিফাত আমাকে মেডিকেলে একটি ডাক্তারের কেবিনে নিয়ে গেল। তবে যাওয়ার সময় আমার মুখে মাস্ক ছিল, যার ফলে আমাকে যারা দেখছে তারা চিনতে পারেনি। ডাক্তারের কেবিনে গিয়ে দেখি আমার কয়েক বছরের বড় এক বড় ভাই মাহফুজ বসে আছে। তবে সে 3 বছর আগে মেডিকেলের স্টুডেন্ট ছিল। তাহলে সে এখন ডাক্তার। তবে তার সাথে আমার ফ্রেন্ডলি ভাবটাই বেশি ছিল। যাকগে, আমাকে দেখে মাহফুজ ভাই জড়িয়ে ধরলেন, আমিও ধরলাম। বেশ কিছুক্ষণ কথা বলার পর সিফাত আমাকে নার্সের ড্রেস দিল আর আমি সেগুলো পরে নিলাম। সবকিছু চেঞ্জ করে ক্ষণিকের নার্স হয়ে গেলাম। এরপর মাহফুজ ভাই, সিফাত আর আমি কেবিন থেকে বের হয়ে হাঁটতে লাগলাম আম্মুর কেবিনের উদ্দেশ্যে। আম্মুর কেবিনের সামনে গিয়ে দেখি আমজাদ চৌধুরী বিপরীত মুখী হয়ে ফোনে কারোর সাথে যেন কথা বলতেছে। তবে বুঝতে পারিনি, কিন্তু কথা শুনে বুঝতে পারলাম এটা আমজাদ চৌধুরী। আম্মুর কেবিনের ভিতরে পা বাড়ালাম। অনেক কষ্ট করে নিজেকে সামলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম। কেবিনের ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হয়ে যাচ্ছে আর চোখ দুটি অন্ধকার হয়ে আসতেছে। হে, আমি কাকে দেখতেছি? আমার আম্মুকে চেনাই যাচ্ছে না। চেহারাটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালো দাগ পড়েছে। হয়তোবা আমার জন্য কান্না করতে করতে চোখের নিচে এমন দাগ পড়েছে। বেডের সঙ্গে লেপ্টে শুয়ে আছে। আম্মুর এক পাশে ভাইয়া আর অন্য পাশে ভাবি বসে আছে। ভাবির কোলে একটা ছেলে সন্তান, মনে হয় এটা তাদের ছেলে। মাহফুজ ভাই আম্মুকে চেক আপ করার জন্য আম্মুর কাছে গেলেন। ভাইয়া আর ভাবির উদ্দেশ্য করে বললেন, সাইম ভাই, আপনি আর ভাবি একটু বাইরে যাবেন প্লিজ, রোগের চেক আপ করবো তো। আপনারা বাইরে গেলে ভালো হতো। সাইম আহমেদ বলল, আচ্ছা ভাই, ঠিক আছে, যাচ্ছি। ভাই আর ভাবি কেবিন থেকে বের হয়ে গেল। তবে যাওয়ার সময় ভাইয়া আমার দিকে কয়েকবার সন্দেহের চোখে তাকালো। ভাইয়া আর ভাবি যাওয়ার পরে আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে আসলাম। আমি লাগাতে যাওয়ার কারণ হলো যাতে সবাই বুঝতে পারে আমি একজন নার্স, আর দরজা লাগানোর মাধ্যমে নার্সের কাজটাই প্রকাশ করলাম। আম্মুর মাথার কাছে গিয়ে বসলাম। আম্মু এতক্ষণে ঘুমিয়েছিল। আমি আম্মুর কপালে হাত বুলিয়ে দিতেই আম্মু জেগে গেল। আম্মু চোখ খুলেই বলতে লাগলো, বাবা শাহিদ, কই তুই? একবার আমার কাছে আয় বাবা। এসে আম্মু বলে ডাক, কোথায় গেলি তুই? আম্মু এসব বলতেছে আর চোখ দিয়ে পানি ফেলতেছে। আমিও নীরবে কান্না করতেছি। আম্মু চোখ বন্ধ করে আবারও বলতে লাগলো, শাহিদ বাবা, আমি আর বাঁচবো না বাবা, কোথায় আছিস? একবার আমার কোলে আয় বাবা। এই তোরা কোথায় আছিস? আমার শাহিদকে আমার কোলে এনে দে। হঠাৎ আম্মু কথা বলা বন্ধ করে দিল। মাহফুজ ভাই দেখে বলল, সেন্সলেস হয়ে গেছে। এরপরে আমি আম্মুকে একবার দেখে আবার মাহফুজ ভাই আর সিফাতের সাথে মাহফুজ ভাইয়ের কেবিনে আসলাম। কেবিনে এসে সোফায় দপাস করে বসে পড়লাম। এমন পরিস্থিতিতে কেমন করে আমার আম্মুকে রেখে চলে যাব? চোখের সামনে আমার জন্মদাত্রীর এমন অবস্থা, কেমন করে সহ্য করি? আমি তো আর কিছুই করতে পারবো না, সেই অধিকার আমার নেই। দূর থেকেই আমাকে কেঁদে কেঁদে বালিশ ভেজাতে হবে। আমি মাহফুজ ভাইয়াকে বললাম, ভাইয়া, আমার আম্মুর অবস্থা এখন কেমন? মাহফুজ ভাইয়া বলল, আসলে শাহিদ, তোমার আম্মুর অবস্থা
এখন বেশ খারাপ। তুমি এখানে চলে এসছো, বলা তো যায় না কখন কি হয়ে যায়। আর তোমার আম্মুর এই অবস্থা, শুধু তোমার কথা চিন্তা করে। তাই বলি কি ভাই, তুমি আবার তোমার মায়ের কোলে ফিরে আসছো। সিফাত বলল, হ্যাঁ শাহিদ, তুই ফিরে আয়। দেখলি তো আজকে আন্টি তোর জন্য কেমন আচরণ করলো। শুধু আজকে নয়, আন্টিকে হাসপাতালে ভর্তি করানোর পর প্রতিদিন আমি দেখতে আসতাম, আর প্রতিদিনই আন্টি তোর জন্য কান্না করতো। প্লিজ ভাই, সবকিছু ভুলে আবারও ফিরে আয়। মানুষের তো ভুল হতেই পারে। প্লিজ ভাই, তুই চলে আয়। আমি আর কি বলবো, আমারও তো মন চায় মায়ের কাছে ফিরে এসে সেই ছোটবেলার মতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থেকে রাখাল ছেলের পিঠা গাছের গল্প শুনতে, সেই আলাউদ্দিনের আশ্চর্যের প্রদীপের গল্প শুনতে, কোলে শুয়ে থেকে চাঁদের সাথে গল্প করতে, মায়ের হাতে ভাত তুলে খাইতে। কিন্তু এক অজানা শক্তি এসে বাধা দিচ্ছে। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আবার আম্মুর কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি ভাবি আম্মুর পাশে বসে আছে। আমি প্রেসার চেক করার বাহানায় আম্মুকে দেখে হাসপাতাল থেকে বাইরে আসলাম। বাইরে এসে সিফাতকে বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে উঠে সিটে বসতেই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিচ্ছে। কেটে দিয়ে আমি ফোন দিলাম। নেহা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় আছো? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, বাসে উঠেছি। নেহা বলল, ও কখন তুমি বাসায় পৌঁছবে? আমি বললাম, সন্ধ্যায়। মিম কোথায় আছে? নেহা বলল, আমার সঙ্গে আছে, কথা বলবে? আমি বললাম, দে। মিম বলল, আসসালামু আলাইকুম বাবা, কোথায় আছো? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, বাসে উঠেছি আম্মু, তুমি কি করতেছো? মিম বলল, আমি মামুনির তোলে থুয়ে আছি। আমি বললাম, কি তোমার মামুনি তোমার বাসায় কেন? সামিয়া বলল, আমি থাকবো না তো কে থাকবে? আমি বললাম, আপনি আমার বাসায় কেন? তারপরে আবার আমার অনুমতি না নিয়ে, আর এসবের মানে কি? সামিয়া বলল, বারে, আমি আমার হবু স্বামীর বাসায় থাকবো, এতে কার অনুমতি লাগবে? আর এসবের মানে তুমি ভালো করে জানো। আমি বললাম, দেখুন এসব বাদ দিন, এসবের আর আশা করবেন না, হয়তো আপনারই ভালো হবে। বলে ফোনটা কেটে দিলাম। কথা বলার আর ইচ্ছা নেই। একটুবারে বাস ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলতেছে, আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। ভাবতেছি, আম্মু আমাকে ছাড়া থাকবে কি করে? আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আমি কি ফিরে আসবো? আবার কি তৈরি হবে তাদের সাথে আমার আজ থেকে 3 বছর আগের সেই সম্পর্ক? তাদের হলেও আমার কিন্তু হবে না। তাদের প্রতি ভালোবাসা, সেই শ্রদ্ধা। তবে আম্মুর প্রতি আমার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা একই থাকবে। কারণ একটা মা তার ছেলেকে কতটা পরিমাণে ভালোবাসলে সবসময় তার কথা বলবে, তার চিন্তায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। সব মায়েরাই মনে হয় এমনই হয়। হে আল্লাহ, আপনি আমার আম্মুকে সুস্থতা দান করুন। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম ফোনের রিংটোনের আওয়াজে। পকেট থেকে বের করে দেখি রাফি ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। রাফি বলল, হ্যালো শাহিদ, তুই নাকি রাজশাহীতে এসেছিস? আমি বললাম, তুই কখন ফিরবি? রাফি তার বাবার এক কাজের জন্য তার বাবার সাথে সিলেটে গেছে, যা আমাকে সিফাত বলল। রাফি বলল, আজকে রাতে বের হব। আমি বললাম, ও। রাফি বলল, আজকে না হয় আমাদের বাসায় যা, আমি আসতেছি তো। আমি বললাম, আরে না, আমি বাসে উঠেছি, ঢাকায় যাব। রাফি বলল, আচ্ছা ভালোভাবে যাস। আমি বললাম, ঠিক আছে। ফোন রেখে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছু সময় ধরে ঘুমালাম। বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। বাস থেকে নেমে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বলল। ঘরের দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে। তার মানে মাগরিবের আজান হয়েছে। হায় 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 হায়, আল্লাহ আপনি আমাকে এত ঘুম কোথা থেকে দিয়েছেন? পাশের একটা মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয়ে আসলাম। একটা দোকানে গিয়ে আমার মেয়ের জন্য 1 বক্স চকলেট আর নেহার জন্য 1 প্লেট ফুচকা কিনলাম। একটু পরে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসলেন। গাড়িতে উঠে বসলাম। প্রায় 20 মিনিট পরে বাসায় এসে পৌঁছালাম। কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে ফুচকা আর চকলেটের বক্স আমার রুমে নিয়ে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আমার মেয়ে রুমে কি যেন খুঁজতেছে। আমি ওকে কোলে নিয়ে বললাম, কি হয়েছে আমার আম্মুটার, কি খুঁজতেছে? মিম বলল, আমার চকলেট তোই। আমি আমার মেয়েকে তার জন্য আনা চকলেট বক্সটা দিলাম। এটা পেয়ে তো সে খুশিতে লাফাতে শুরু করছে। আমি ফুচকার প্যাকেটটা নেহাকে দিলাম। নেহা ফুচকা পেয়ে খুশিতে লাফাতে লাগলো। ওদেরকে হাসি খুশি রাখতে পেরে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সুখী মনে হচ্ছে। যাকগে, হাসি খুশির মাধ্যমে কেটে গেল রাতটা। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ শেষ করে সামিয়ার অফিসে গেলাম। সেখানেও নিত্যদিনের ন্যায় একই কথা। তারপর ওদেরকে নিয়ে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 2 দিন। আজকে প্রিন্সিপাল স্যার বলেছেন আগামীকাল সকাল 7টায় ট্যুরে যাওয়ার জন্য বাস ছেড়ে দিবে। সবাইকে কলেজের ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। আর মিমের যাওয়া নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি, বরং সবাই খুশি হয়েছে। এরকম একটা কিউটি বাচ্চা প্লাস ফ্রেন্ডের মেয়ে তাদের সাথে যাচ্ছে। ভাবা যায়, বলতে গেলে এটা তাদের ভাগ্য। আজকে বিকালে ঘুম থেকে উঠেছি, নেহা বায়না ধরলো আমাকে
আমাকে নিয়ে শপিং মলে যাবে। আমি আর না বললাম না, কারণ কালকে এক জায়গা যাবে, কিছু তো কেনাকাটা প্রয়োজন। তাছাড়া আমারও কিছু কেনাকাটা করার ছিল। সন্ধ্যার আগে আমি মিম আর নেহা এই তিনজন গাড়ি নিয়ে শপিং মলে গেলাম। আসলে শপিং করতে যাওয়ার সময় বাইক নিয়ে যেতে আমার ভালো লাগে না, একা গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু একসাথে দু তিনজন গেলে সমস্যা। একা তো কয়েক হাজার ব্যাগ, তার উপর আসতে রাত হবে বা হওয়াটাই স্বাভাবিক। গাড়ি পার্ক করে মিমকে কোলে নিয়ে নেহার হাত ধরে শপিং মলে গেলাম। প্রথমে লেডিস সাইডে গেলাম। ও মা, সেখানে গিয়ে দেখি আমার এক্স, আমার কিউটির মামুনি দাঁড়িয়ে আছে। ওহ, তাহলে নেহা ওকে আমাদের আসার কথা বলছে। এরপরে ম্যামকে নিয়ে দোকানের ভিতরে ঢুকলাম। নেহা আর সামিয়া তাদের শপিং করতে ব্যস্ত। আমি আর আমার মেয়ে অসহায়ের মতো তাদের শপিং করা দেখতেছি। একটু পরে সামিয়া সেলসম্যানকে মিমের জন্য কিছু পোশাক দেখাতে বলল। আমি নেহাকে বললাম, আপু তোর ফোনটা একটু দে তো। নেহা আমাকে ওর ফোনটা বের করে দিল। দেখি ফোনটা বেশ পুরনো হয়ে গেছে। আজ থেকে 1 বছর আগে এটা ওকে নিয়ে দিয়েছিলাম, আজকে আবার একটা নিয়ে দিব। চলে গেলাম শাওমির শোরুমে। সেখান থেকে নিস মডেলের একটা ফোন কিনে নিয়ে লুকিয়ে গিয়ে গাড়িতে রাখলাম সারপ্রাইজ দিব বলে। ও নেহার মোবাইল ফোন যে জন্য নিলাম সেটা তো করাই হলো না। কল লিস্টে গিয়ে দেখি ভাবি নামে সেভ করা একটা নাম্বারে বেশি কথা হয়। নাম্বারটা দেখে তো বেহুশ হওয়ার মতো অবস্থা, কেননা এই নাম্বারটা হলো আমার এক্স এর। তার মানে নেহাই সামিয়াকে সবকিছু বলে। দাঁড়া, দেখাচ্ছি মজা। সুন্দর করে এক্স এর নাম্বারটা ব্লক লিস্টে রাখলাম। কাজ শেষে চলে আসলাম ওদের কাছে। ওদের এখনো শপিং করা শেষ হয়নি। নেহাকে ওর ফোন দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় কিনলাম। ওদেরকে নিয়ে একটা জুয়েলারিতে গেলাম। সেখানে গিয়ে একটি নেকলেস আমার নজরে আটকে গেল। আমি হেল্প বয়কে এটা প্যাক করে দিতে বললাম। আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলছিলাম তখন সামিয়া আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসতেছে। সে মনে করছে এটি আমি তার জন্য কিনেছি। এবার দেখো মজা কেমন লাগে। নেহাকে বললাম, নেহা এই নেকলেসটা ভালো করে রাখিস তো, এটা মিমিকে গিফট করব। শাহেদের কথা শুনে সামিয়ার ভিতরে মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। তবুও সবকিছু নীরবে সহ্য করে নিল। এত কিছু করার পরেও যদি তাকে শাহেদকে হারাতে হয়। নেহাকে বললাম, আরে আমাদের ক্লাসের চিনিস না, কয়েকদিন আগে আমাকে প্রপোজ করছিল। আমি কয়েকদিন সময় চেয়েছিলাম। এখন ভেবেছি ট্যুরে গিয়ে এই নেকলেসটা দিয়ে আমি আবার মিমিকে প্রপোজ করব। শাহেদের কথায় নেহা অবাক হয়ে গেল। নেহা ভাবতেও পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে। সামিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এইটুকু কথাতে সামিয়া এত হার্ড হবে আমি ভাবতেও পারিনি। হলে হবে আমার কি, কেবল তো শুরু। নেহা আর মিমকে নিয়ে বাসায় আসলাম। বাসায় পৌঁছে ঘড়িতে দেখি রাত 9টা বেজে গেছে। ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে ডিনার করে আসবো, কিন্তু তার হলো না। রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইলের বক্সটা নিয়ে নেহার রুমে গেলাম। তবে একটা জিনিস ভাবাচ্ছে, গাড়িতে ওঠার পর থেকে বাসায় আসার অবধি নেহা আমার সাথে একটাও কথা বলেনি। মিম গাড়িতেই ঘুমিয়ে গেছিল। ওকে কোলে করে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিলাম। নেহার রুমে গিয়ে দেখি নেহা শুয়ে আছে। আমি নেহাকে ডাক দিলাম। আমি বললাম, আপু তোর কি শরীর খারাপ? আমার কথা শুনে নেহা উঠে বসলো। নেহা বলল, না ভাইয়া ঠিক আছে। আমি বললাম, তাহলে? নেহা বলল, এমনি শুয়ে আছি। আমি ফোনের বক্সটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নে, এটা তোর জন্য। নেহা বলল, কি আছে এখানে? আমি বললাম, মোবাইল ফোন। নেহা বলল, আচ্ছা রেখে দাও। নেহার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। নেহাকে বললাম, কি হয়েছে আপু তোর? নেহা বলল, ভাইয়া তুমি কি সত্যি মিমিকে ভালোবাসো? ও এতক্ষণে বুঝতে পারলাম এই ব্যাপার। হায় রে ভাবি পাগলি যে। আমি না জানার ভান করে বললাম, কেন? নেহা বলল, এমনি বলতেছি। আমি মুচকি হেসে বললাম, সেটা পরে বুঝতে পারবি, চল ডিনার করবি। নেহা বলল, আমি খাবো না, তুমি খাও। আমি বললাম, সেটা বললে হবে না, তুইও চল আমার সাথে। শেষে আমার জোরাজোরিতে ডিনার করার জন্য রাজি হলো। অতঃপর দুই ভাই বোন মিলে ডিনার করে যে যার রুমে গেলাম। আমি রুমে এসে আমার এবং আমার মেয়ের 3 দিনের প্রয়োজনীয় ড্রেসগুলো লাকেজে ভরে নিলাম। নেহা ডিনার করে রুমে এসে সামিয়াকে ফোন দিল। নেহা বলল, হ্যালো ভাবি, কি করতেছো? সামিয়া কাপা কাপা কণ্ঠে বলল, এই তো বসে আছি, তুমি? নেহা বলল, ডিনার করে রুমে আসলাম। সামিয়া বলল, ভালো। নেহা বলল, তোমার কণ্ঠ এমন লাগতেছে কেন? কান্না করতেছো? সামিয়া কান্না করতে করতে বলল, কি করব বলো, যার জন্য এত কিছু করলাম সে আজ অন্য করো। নেহা বলল,
ভাবি তোমার ভেঙে পড়লে চলবে না, ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথাটা বলছে। তাছাড়া আমি ভাইয়াকে চিনি, কোনোদিন আমার কাছে কোনো কথা লুকায়নি। মিমি যদি সত্যি প্রপোজ করতো তাহলে আমাকে আগেই বলতো, বুঝেছো? সামিয়া বলল, ঠিক আছে, পরে কথা হবে। নেহার কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল। ফজরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়লাম। নামাজের পরে নেহা আর মিমকে ডেকে তুললাম। মিমকে ফ্রেশ করে নিয়ে ডাইনিং টেবিলে আসলাম। নেহা এখনো ডাইনিং টেবিলে আসেনি। একটু পরে নেহা আসলো। গতকাল বুয়াকে কিছু খাবার রান্না করে ফ্রিজে রেখে দিতে বলছিলাম। তিনজন একসাথে নাস্তা করে রুমে এসে ড্রেস আপ করে বের হয়ে গাড়িতে এসে বসলাম। এরপরে ড্রাইভার আঙ্কেল আমাদেরকে কলেজে নিয়ে গিয়ে নামিয়ে দিলেন। কলেজে পৌঁছে ঘড়িতে দেখি 6:30 বেজেছে। নেহা নেহার ফ্রেন্ডদের কাছে গেল। আমি আমার মেয়েকে নিয়ে বন্ধুদের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার সকলকে গাড়িতে ওঠার জন্য বললেন। সিট লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। একটু পরে সামিয়া এসে আমার কাছ থেকে মিমকে নিয়ে গেল। মিমকে নিয়ে যাওয়ার পরেই ইকোনমিক্স স্যার এসে আমাকে বললেন, এই লিস্ট নিয়ে সকল বাসে গিয়ে দেখো তো সবাই ঠিকমতো উঠেছে কিনা। আমি বললাম, ঠিক আছে স্যার। এরপরে সকল বাসে গিয়ে দেখে আসলাম সবাই ঠিকঠাকই বসেছে। মোট 11টি বাস যাচ্ছে আমাদের কলেজ থেকে। অনেক কয় বছর পর আমাদের কলেজ থেকে ট্যুরে যাচ্ছে, এই জন্য স্টুডেন্টদের যাওয়ার আগ্রহটা বেশি। যাকগে আমি আমাদের ডিপার্টমেন্টের জন্য যেই বাস ফিক্সড করা হয়েছে সেটাতে গেলাম। ও মা, গাড়িতে উঠে দেখি আমার বন্ধুরা সহ সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে। সব সিট পূর্ণ হয়ে গেছে। আমার পকেট থেকে টিকিটের কার্ডটা বের করে দেখি 36 নাম্বার সিটটা আমার। 36 নাম্বার সিটে গিয়ে তো আমি অবাক, কেননা আমার পাশের সিটে বসে আছে মিম্মি, যার কথা আমি গতকাল শপিং মলে বলেছিলাম। আমার পাশের সারির 2 সিট পিছনে সামিয়া আর আইসিটি বিভাগের ম্যাম বসেছিলেন। তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে। মিম সামিয়ার কোলে বসেছিল আর নেহা অন্য বাসে। আমি সিটে বসতেই মিম আমাকে দেখতে পেল। আমাকে দেখেই বলল, বাবাই আমি তোমার কাছে দাববো। আমি বললাম, ঠিক আছে আম্মু এসো। মিমকে আমি আমার কাছে নিয়ে এসে সিটে বসে পড়লাম। জানালার পাশে আমি বসে আছি আর আমার পাশে মিমি বসেছে। মিমি মিমকে কোলে নিয়ে আদর করতেছে। আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে মিমকে সবাই চিনে, কিন্তু মিম সবাইকে চিনে না। তেমনি মিমির ক্ষেত্রেও হয়েছে। মিমি মিমকে চেনে কিন্তু মিম মিমিকে চিনে না, মানে তেমন পরিচিত নয়। মিম মিমের কাছ থেকে আমার কাছে এসে মিমকে উদ্দেশ্য করে বলল, বাবাই এটাতে। আমি বললাম, এটা তোমার মামুনি হয় আম্মু, আজ থেকে মামুনি বলে ডাকবে। আচ্ছা। মিম বলল, কি তাতে বাবাই, মামুনি আমার জন্য চকলেট এনে তো, ছোট বাচ্চা তো চকলেটের প্রতি আকর্ষণ বেশি। মিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল আর বলল, এই নাও আম্মু, মনে হয় চকলেট নিয়েই এসেছিল। সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম। আমি বললাম, আচ্ছা মিমি, তুমি এত সুন্দর কেন? তোমার সেই কাজল চোখ, সেই আপেলের মতো গাল, সেই পাগল করা হাসি, সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের কোনো রমণী নেমে এসেছে। মিমি মাথা নিচু করে লজ্জামাখা হাসি দিয়ে বলল, দেখ কি যে বললো। আমি আর একটু সত্যি মিমি, তোমার রূপের কোনো তুলনা হয় না। তবে যাই বলো না কেন, তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই। মিমি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি, মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেললে। সামিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসতেছে। যাক, তাহলে ঔষধ কাজে লেগেছে। রাগে ওর নাক কান লাল হয়ে গেছে। এটা সামিয়ার একটা অভ্যাস। মিমি মুস্কি হেসে বলল, না করছি কে, বানিয়ে ফেলো। ও মা, এই মেয়ে কি বলে? আমি ওর দ্বারা আমার এক্স কে রাগাতে চাচ্ছি আর সে বলতেছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে। আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি আমার পরিবারের সাথে কথা বলে দেখি জানো কেমন। মিমি বলল, ঠিক আছে জানু, বলেই আমার গালে কিস করে বসলো। হায় আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম। সামিয়া আর সহ্য করতে না পেরে তার সিট থেকে উঠে আমাদের কাছে এসে মিমকে বলল, এই মেয়ে, এখানে কি চুমাচুমি করতে এসেছো? সামিয়া রেগে লাল হয়ে গেছিল। মিমি ভয়ে ডোক গিলতে গিলতে বলল, না মানে ম্যাম। সামিয়া বলল, কি মানে করতেছো? আমার সিটে গিয়ে বসো যাও। মিমি বলল, কেন ম্যাম? সামিয়া বলল, আবার কথা বলো, আমি যা বলতেছি তাই হবে। যা বলছি আর যেন কখনো শাহিদের সাথে না দেখি। কি আর করার। মিমি মন খারাপ করে সামিয়ার সিটে গিয়ে বসলো। সামিয়া আমার পাশে বসলো আর আমি
মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মনে হচ্ছে আমি কিছু জানিয়েই না। সামিয়া বের করে বলতেছে, শয়তান ছেলে বলে কি, ওই মিমি পেতনি ছাড়া নাকি কলেজে অন্য কেউ সুন্দরী নয়। তাহলে এতদিন আমার সাথে ছিলে কেন? এতদিন যখন আমার সঙ্গে রিলেশন করেছিলি তখন তো এত সুন্দর করে আমাকে বলিসনি যে তোমার গালগুলো আপেলের মতো সুন্দর, কাজল করা চোখগুলো বেশি সুন্দর। আর আজকে একটা পেতনিকে পেয়ে আমাকে বলে গেছিস বলে কি তাকে নাকি আবার প্রপোজ করবে। দাঁড়া, তোর প্রপোজ আমি করাচ্ছি। সামিয়া যা যা বলতেছে সবকিছু আমি শুনতে পাচ্ছি, কারণ গানটা তখন বন্ধ করে দিয়েছি। সামিয়াকে বললাম, ম্যাম কিছু বলতেছেন? সামিয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা শাহিদ, সত্যি কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি? আমি বললাম, এসব বলতেছেন কেন? আর মিমিকে উঠিয়ে দিয়ে আপনি এখানে বসলেন কেন? সামিয়া রেগে গিয়ে আমার কলার ধরে বলল, আর কোনোদিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিয়েছিস তাহলে তোকে শেষ করে দিয়ে আমিও শেষ হয়ে যাব। আমি শান্তশিষ্ট ভাবে সামিয়ার হাতটা আমার কলার থেকে ছাড়িয়ে হাসতে হাসতে বললাম, আমাকে তো সেদিনই মেরে ফেলেছেন, যেদিন মিথ্যা দোষের জন্য, মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমাকে চরিত্রহীন নামক উপাধিটা দিয়েছিলেন। এখন আবার নতুন করে মেরে ফেলার কি আছে? অযথা আমার মতো চরিত্রহীন ছেলের লাইফে নিজেকে জড়িয়ে নিজের লাইফটা শেষ করে দিয়েন না। আমার কথা শুনে সামিয়া চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার হাত দুটো ধরে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? এখনো রেগে আছো আমার উপর? আমি হাত দুটি ছাড়িয়ে নিয়ে আমার বুকের উপর হাত দুটি বেঁধে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কারোর প্রতি আমার কোনো রাগ নেই, আর ক্ষমা সে তো অনেক আগেই করেছি, নতুন করে আবার করার কি আছে? সামিয়া বলল, তাহলে আমার সাথে এমন করতেছো কেন? আমি বললাম, দেখুন এখন এসব বলতে চাচ্ছি না। সামিয়া আর কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখ দিয়ে পানি ফেলতেছে। মিম ঘুমিয়ে গেছে। আমি মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মেয়েটা একবারে আমার মতোই ঘুম পাগলি। আমিও সিটে মাথা লাগিয়ে দিলাম। হঠাৎ মনে পড়লো, আজকে তো মাহফুজ ভাইয়ের সঙ্গে কথা বলা হয়নি, আর আপনাদের বলা হয়নি। গতকাল দুপুরের পর থেকেই কড়া মেডিসিনের জন্য আম্মু বেশ সুস্থ হয়ে উঠেছে, তবে আমার কথা ভাবলেই কান্না করে দেয়। মাহফুজ ভাইয়াকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, আবার দিলাম, এবার রিসিভ করলো। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মাহফুজ ভাইয়া বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মুর কথা উচ্চারণ করলাম না, কারণ সামিয়া পাশে বসে আছে। আম্মুর কথা বললে হয়তো বুঝতে পারবে। আমি বললাম, এখন রোগী কেমন আছে? মাহফুজ ভাইয়া বলল, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, আর জেগে থাকলে তোমার কথা। আর শোনো, এইবার যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু বড় রকমের সমস্যা হতে পারে, আর পারলে তুমি চলে এসো। আমি বললাম, দেখি ভাইয়া, যাওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। মাহফুজ ভাইয়া বলল, আচ্ছা ভালো থেকো। ফোন রেখে দিয়ে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। বেশ ভালোই ঘুম হলো। ঘুম থেকে উঠে দেখি আমি সামিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে। গাইস, পরবর্তী পার্টের জন্য তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, এন্ড কমেন্টে জানাও কত মিনিটের পার্ট চাও।